মনোযোগ দিয়ে করবেন, বাসায় পড়া লাগবে না, একবার শুধু আপনি রিডিং পড়বেন। হ্যাঁ, যদি আমার এখান থেকে পিডিএফটা আমি দিয়ে দিই, শুধু একবার রিডিং পড়বেন, দেখবেন যেটা মুখস্থ হয়ে গেছে। মানে জিকে মানে হচ্ছে আসলে, আমি যখন শুরুতে অনেক দিন আগে প্রায় 21 সালের দিকে যখন আমি প্রথম জিকে পড়া শুরু করি, যাই পড়তাম ভুলে যাইতাম। ঠিক আছে? তো আসলে এরপর অনেক স্ট্রাগল করে জিনিসগুলোকে আত্মস্থ করা। তো আমি যে টেকনিকগুলো অবলম্বন করেছি যে মনে রাখার জন্য সহজে, সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেব, যে আপনি সহজেই যেন মনে রাখতে পারেন। জিকে জিনিসটার মূল প্রবলেমটা হচ্ছে এটা আসলে বোঝানোর তো তেমন কিছু নাই, মনে রাখাটা হচ্ছে বড় বিষয়। তো আমরা সেটাই শিখাবো আপনাদেরকে, যে কিভাবে আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যুক্ত ফ্রন্ট নিয়ে শুরু করি। আর আল্লাহ তাআলা ইসরায়েলদেরকে ধ্বংস করুক। আচ্ছা ভাইরা, আমি অবশ্য ইন্টারমিডিয়েটে প্রচুর ক্লাস নেই অফলাইনে, এজন্য মাঝে মাঝে বাচ্চা শব্দটা মানে আসতে পারে আর কি, মাফ করবেন। তো আজকে শুরু করছি হলো প্রাদেশিক নির্বাচন। হ্যাঁ, আজকে আমরা অবশ্য লিখে পড়াবো। লিখে পড়লে আপনাদের মনোযোগটা বেশি হবে এবং নগদে সাথেই মুখস্থ করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আজকে পড়বো হচ্ছে আমি প্রাদেশিক নির্বাচন ও যুক্ত ফ্রন্ট, এই টপিকটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে সেটা গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাদেশিক নির্বাচন এটা অনুষ্ঠিত হয় হচ্ছে 1954 সালে। তো তখন বাংলাদেশে অনেকগুলো দল ছিল, প্রায় 13-14টা দল ছিল। তো এর মধ্যে আওয়ামী মুসলিম লীগ, তখন কিন্তু আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ হয় নাই, আওয়ামী মুসলিম লীগ ছিল। তো আওয়ামী মুসলিম লীগের সাথে আরো কয়েকটা দল মিলে একটা দল তৈরি হয়, যেটাকে বলা হয় যুক্ত ফ্রন্ট। আর এই দলটার বিপরীত প্রধান বিরোধী দল ছিল হচ্ছে মুসলিম লীগ, যেটা সরকারি দল ছিল। তো এই যুক্ত ফ্রন্ট গঠিত হয়, আমরা যুক্ত ফ্রন্ট কখন গঠিত হয়? এখনো একটা সময় হয়েছে যুক্ত ফ্রন্টের মতো একটা দল গঠিত হওয়ার, ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে। তো যুক্ত ফ্রন্ট এটা গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। কত তারিখে? 1953 সালের 4 ডিসেম্বর এটা গঠিত হয়। 4 ডিসেম্বর এটা গঠিত হয়। আমি কিন্তু যা পড়াবো এরপরে আপনাদেরকে পুরা একটা ধরেন ছোটখাটো একটা পরীক্ষা নেব। হ্যাঁ, আমি কোয়েশ্চেনগুলো সাজিয়ে রেখেছি, আপনারা দেখবো যে ক্লাসে কেমন মনোযোগী ছিলেন আর ওই উত্তরগুলো কে কত দ্রুত দিতে পারেন। তো যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালে 4 ডিসেম্বর 4টি দলের সমন্বয়ে গঠিত হয়। 4টি দল নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। 1953 সালে 4 ডিসেম্বর 4টি দল। তো এইখানে একটু মনে রাখবেন, 4 ডিসেম্বর মানে হচ্ছে 4D, 4টি দল মানে হচ্ছে 4D, অর্থাৎ 4D প্লাস 4D মিলে হয় যুক্ত ফ্রন্ট। হ্যাঁ, 4 ডিসেম্বর 4টি দল, দিতে আমি এখানে দল বোঝাচ্ছি। তো 4 ডিসেম্বর 4টি দল নিয়ে গঠিত হয় হচ্ছে যুক্ত ফ্রন্ট 1953 সালে। এই 4টি দল কি কি ছিল? প্রথমত আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, যেটার সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি একটু শর্টকাটে লিখবো যেন সময়টা কম লাগে। হ্যাঁ, মাওলানা ভাসানী লিখছি। আওয়ামী মুসলিম লীগ। তারপরে ছিল কৃষক শ্রমিক প্রজা পার্টি বা প্রজা দল, এটার সভাপতি ছিলেন হচ্ছে এ কে ফজলুল হক। আমি একটু নামগুলো সংক্ষিপ্ত লিখবো। হ্যাঁ, আপনারা একটু শুনে মুখস্থ করে নিন। এ কে ফজলুল হক, আমি একটু দ্রুত লিখবো তো। আর আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল কিন্তু মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক প্রজা পার্টি, এটা সভাপতি ছিলেন এ কে ফজলুল হক। নেজাম ইসলাম, এটা সভাপতি ছিলেন মাওলানা আতাহার আলী খান। মাওলানা আতাহার আলী খান ছিলেন হচ্ছে এটার সভাপতি। আর গণতন্ত্রী দল নামে একটা দল ছিল, গণতন্ত্রী, এইটা আপনাদের দুইটা আশা করি প্রথম দুইটা জানেন। হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগ, এটার সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী। আর কৃষক শ্রমিক প্রজা পার্টি, এটা ছিল এ কে ফজলুল হকের দল।
আর নেজামি ইসলাম, এটা সম্ভবত আপনাদের কম জানা। নেজামি ইসলাম মনে রাখবেন, যেহেতু ইসলাম নামটা আছে, সুতরাং তার সাথে যিনি থাকবেন তিনি মাওলানা হবেন, মাওলানা আতাহার আলী খান। আর এরপর ছিল আরেকটা দল, সেটা হচ্ছে গণতন্ত্রী দল। গণতন্ত্রী দল বা পার্টি, এই গণতন্ত্রী দল বা পার্টি, এই দলের নেতা ছিলেন, সভাপতি ছিলেন হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ। তো আমরা হাজী দানেশ বলছি শুধু, হাজী মোহাম্মদ দানেশ ছিলেন এটার সভাপতি। তো খেয়াল করেন, এই 4টি দল নিয়ে কিন্তু আমাদের যুক্ত ফ্রন্ট গঠিত হয়। এই 4টি দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। তো আপনাদেরকে না প্রশ্ন করতে পারে, এই 4টা দলের মধ্যে 3টা দল দিল, আর একটা দল অন্য একটা দল দিল, বললো যে এখানে কোনটা যুক্ত ফ্রন্টের দল নয়। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। এখান থেকে আপনার কিন্তু প্রশ্ন আসতে পারে যে যুক্ত ফ্রন্ট কবে গঠিত হয়েছিল, যুক্ত ফ্রন্ট কতটি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু পরে আছে, হ্যাঁ আসবে আপনাদের। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, তো এই 4টি দলের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে যুক্ত ফ্রন্ট। তারপরে আসা যাক, আমরা কিছু নির্বাচন নিয়ে কথা বলি। এই যে যুক্ত ফ্রন্ট ছিল হচ্ছে, যুক্ত ফ্রন্টের এই নির্বাচনটা কার বিরুদ্ধে ছিল? নির্বাচনটা হয়েছিল কার কার বিরুদ্ধে? নির্বাচন কত তারিখে হয়েছিল আমরা একটু সেটা দেখে নিই। নির্বাচন হয়েছিল হচ্ছে আপনার 10 মার্চ। আসলে অনেক বই আপনি 10 মার্চ পাবেন, অ্যাকচুয়াল টাইমটা ছিল 8 থেকে 12 মার্চ। 8 থেকে 12 মার্চ 1954 সালে। 1954 সালে নির্বাচনটা হয়। তো প্রধান বিরোধী দল কোনটা বলেছিলাম? যুক্ত ফ্রন্টের প্রধান বিরোধী দল হচ্ছে, যুক্ত ফ্রন্টের প্রধান বিরোধী দল ছিল হচ্ছে মুসলিম লীগ, যেটা মেইনলি সরকারি দল ছিল তখন, যারা ক্ষমতায় ছিল মানে সরকার ছিল, তাদের দল ছিল হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, প্রধান বিরোধী দল ছিল হচ্ছে মুসলিম লীগ। তো আপনাদের একটা বিষয় অবশ্যই জানা দরকার, এটাও এমসিকিউতে আসে, প্রায়ই আসে। তো যুক্ত ফ্রন্টের প্রধান বিরোধী দল, আমি একটু যুক্ত ফ্রন্ট কথাটা লিখি, যুক্ত ফ্রন্ট এর প্রধান বিরোধী দল হচ্ছে কে? মুসলিম লীগ। যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। যেখানে মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন। এই যে বাংলাদেশে একটা কথা আছে না, আসলে এটা বলা যাবে না, হাতে হারিকেন ... তো এই মুসলিম লীগের অবস্থা হয়েছিল এই নির্বাচনের পরে তাই। ঠিক আছে, তো যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসে, যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল, মার্কা কি ছিল? যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। ঠিক আছে, যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের প্রতীক কি ছিল? হারিকেন। তো এই যে নির্বাচনটা, প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল, প্রশ্ন এটাও আসে, প্রাদেশিক নির্বাচনে মোট কতটি আসন ছিল? প্রাদেশিক নির্বাচনটাতে মোট আসন ছিল হচ্ছে 309টি। মোট কতটি আসন ছিল? 309টি। এই 309টি আসনের মধ্যে আবার ভাগ ছিল। 309টি আসনের মধ্যে মুসলিমদের জন্য ছিল হচ্ছে আপনার, 237টি, যেখানে অমুসলিমদের জন্য আসন ছিল হচ্ছে 72টি। পরীক্ষা কিন্তু এটাও আসে, মুসলিমদের জন্য আসন কতগুলো ছিল? 237টি। মানে টপিকগুলো না আমি যেভাবে বলছি শুধু একবার মাথার মধ্যে স্ক্যান করবেন। হ্যাঁ, মনে করবেন আপনি একটা বিষয় শুনতেছেন, এটাকে প্যারা হিসেবে নেবেন না, সিম্পলি নেবেন, দেখবেন যে মনে থাকবে। মোট আসন ছিল 309টি, এর মধ্যে মুসলিমদের জন্য ছিল হলো 236টি, আর অমুসলিমদের জন্য ছিল হচ্ছে 72টি। এই 237টি আসনের মধ্যে কে কতগুলো পেয়েছিল সেটা কিন্তু মনে রাখা একটা চ্যালেঞ্জ, কে কতগুলো আসন পেয়েছিল। তো এটা আমরা একটু মনে রাখবো যে কে কতগুলো আসন পেয়েছিল। তো এই 237টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট পেয়েছিল মাত্র 14টা, কম। তো 14টা বাদ দিলে কয়টা থাকে? 223টা আসন পেয়েছিল কে? যুক্ত ফ্রন্ট। এই 237টি আসনের মধ্যে 223টি আসন পেয়েছিল যুক্ত ফ্রন্ট। আরো কিছু দল ছিল যেগুলো বাকি আসনগুলো পেয়েছিল। এর মধ্যে মুসলিম লীগ, যেটা মূল বিরোধী দল, এই মুসলিম লীগ, ওরা পেয়েছিল কয়টা জানেন? ওরা পেয়েছিল মাত্র 9টা আসন পেয়েছিল হচ্ছে মুসলিম লীগ পেয়েছিল কয়টা? মাত্র 9টি আসন পেয়েছিল মুসলিম লীগ, মাত্র 9টি আসন পেয়েছিল মুসলিম লীগ। আর স্বতন্ত্র থেকে পেয়েছিল 4টি আসন, যেখানে আরেকটা দল ছিল, সেটা হচ্ছে
খেলাফতে রব্বানি পার্টি। কি পার্টি? খেলাফতে রব্বানি দল, খেলাফতে রব্বানি। ওনারা পেয়েছিলেন মাত্র একটি আসন। তো আপনি গুণে দেখেন, এখানে যোগ করলে যেহেতু এখানে 223টা আর এখান থেকে 14টা হয় কিনা, 9 আর 1 10, 10 হচ্ছে 14, সুতরাং এখানে আমাদের কয়টা হয় টোটাল? 237টা। এই ছিল 237টি আসনের হিসাব, যেখানে যুক্ত ফ্রন্ট পেয়েছিল 223টি। পরীক্ষা কিন্তু আসে যুক্ত ফ্রন্ট কতগুলো আসন পেয়েছিল? 223টি আসন পেয়েছিল। মুসলিম লীগ পেয়েছিল 9টি, স্বতন্ত্র পেয়েছিল 4টি, আর খেলাফতে রব্বানি ছিল 1টি। অনেক অনেক জায়গায় দেখবেন খেলাফতে রব্বানিকে যুক্ত ফ্রন্টের মধ্যে অ্যাড করা হয়েছে, যে যুক্ত ফ্রন্টের মধ্যে একটা দল ছিল খেলাফতে রব্বানি। এটা কিন্তু ভুল। খেলাফতে রব্বানি যুক্ত ফ্রন্টকে সাপোর্ট দিত, কিন্তু যুক্ত ফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না। মনে থাকবে? আচ্ছা, তারপরে আসেন, এই যে 72টা অমুসলিমদের যে 72টা দল ছিল, 72টা আসন ছিল, সেগুলো কে কতগুলো পেয়েছিল? তো তো আমরা একটু একটা সংখ্যা দিয়ে মনে রাখবো। হ্যাঁ, মনে রাখবেন 27, তারপরে মনে রাখবেন 24, তারপরে মনে রাখবেন 13, তারপরে মনে রাখবেন 4, তারপরে মনে রাখবেন হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। এই এই কটা হয়? আরো একটা থাকে, একটা। তো এটা একটু এভাবে মনে রাখতে পারেন যে 27, 24, 13, 4, 2, 2, 1। ঠিক আছে? এটা 1-2 বার পড়লেই মনে থাকবে যে 27, 24, এটা কিন্তু 24 লিখেছি আমি। 27, 24, 13, 4, 2, 2, 2, 1, 1। তো এই যে 27টা আসন পেয়েছিল, এটা পেয়েছিল হলো তফসিলি ফেডারেশন। কারা পেয়েছিল? তফসিলি ফেডারেশন পেয়েছিল হচ্ছে এই 27টি আসন। তো প্রশ্ন আসে যে এই অমুসলিমদের যে আসন ছিল তার মধ্যে সবচেয়ে বেশি আসনটা কে পেয়েছিল? সবচেয়ে বেশি আসন পেয়েছিল তফসিলি ফেডারেশন। তফসিলি ফেডারেশন সবচেয়ে বেশি আসন পেয়েছিল। 24টি আসন পেয়েছিল হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস দল পেয়েছিল 24টি আসন, কংগ্রেস। 13টি আসন পেয়েছিল যুক্ত ফ্রন্ট। এই অমুসলিমদের মধ্যেও যুক্ত ফ্রন্ট 13টি আসন পেয়েছিল। যুক্ত ফ্রন্ট 13টি আসন পেয়েছিল। তার মানে কিন্তু এই অমুসলিমদের 13টা আর এখানকার 223টা, দুইটা মিলিয়ে কিন্তু যুক্ত ফ্রন্ট পেয়েছিল 236টি আসন। 4টা আসন পেয়েছিল স্বতন্ত্র। 4টা আসন পেয়েছিল হচ্ছে স্বতন্ত্র থেকে 4টা আসন পেয়েছিল। 2টা আসন পেয়েছিল বৌদ্ধরা। বৌদ্ধদের আসন খ্রিস্টানদের থেকে বেশি ছিল। বৌদ্ধ আর একটা আসন ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানদের ছিল 1টি আসন। ঠিক আছে? ও সরি, এখানে কমিউনিস্ট ছিল। 4টা আসন পেয়েছিল হচ্ছে কমিউনিস্টরা। স্বতন্ত্র থেকে একটা, স্বতন্ত্র থেকে একটা, আর কমিউনিস্টদের ছিল 4টি আসন। তো আবার একটু বলি, তফসিলি ফেডারেশন 27টা, তারপর হচ্ছে কংগ্রেস ছিল 24টা, যুক্ত ফ্রন্ট তারা পেয়েছিল 13টা, কমিউনিস্ট ছিল তারা আসন পেয়েছিল হলো 4টা, বৌদ্ধরা 2টা, খ্রিস্টানরা 1টা, আর স্বতন্ত্র থেকে একটা আসন ছিল। এই ছিল হচ্ছে টোটাল 72টা। আপনি গুনে দেখেন, এখানে হচ্ছে 72টা আসন। তো আপনাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে এই অমুসলিমদের থেকে, এটা কিন্তু প্রশ্ন আসছে, অনেক পরীক্ষায় আসছে যে অমুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি আসন কোন দল পেয়েছিল? তফসিলি ফেডারেশন। 24টি আসন কারা পেয়েছিল? জাতীয় কংগ্রেস। আর এখান থেকে তো যুক্ত ফ্রন্টেরটা প্রায়ই আসে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আসন বিন্যাস। এর মধ্যে এই যে যুক্ত ফ্রন্ট যে 223টা পেয়েছিল না, যুক্ত ফ্রন্টের মধ্যে কয়টা দল ছিল? 4টা। এই 4টা দলের মধ্যে আসলে কে কয়টা পেয়েছিল? এখান থেকেও প্রশ্ন আসে। যুক্ত ফ্রন্টে 223টা আসন, তার মধ্যে আপনার কে কয়টা পেয়েছিল? যুক্ত ফ্রন্টের এই 223টা আসনের মধ্যে কে কয়টা পেয়েছিল? আওয়ামী মুসলিম লীগ তারা পেয়েছিল, একটু লাল কালি দিয়ে লিখি, আওয়ামী মুসলিম লীগ তারা মোট আসন পেয়েছিল হচ্ছে 143টা। আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল 143টা। একটু মনে রাখবেন, 143-এর পরে হচ্ছে আপনার কৃষক শ্রমিক প্রজা পার্টি হচ্ছে 48টা। 43-এর সাথে 5 যোগ, হ্যাঁ, তারা কতগুলো পেয়েছিল? শুধুমাত্র 48টা পেয়েছিল এই কৃষক শ্রমিক প্রজা পার্টি। নেজামি ইসলাম পেয়েছিল, তারা পেয়েছিল 19টি আসন, আর গণতন্ত্রী দল পেয়েছিল 13টি আসন। আপনি গুনে দেখেন, এই সবগুলো মিলে হয় 200 মোট আসন। তাহলে কয়টা হয়? তারা কয়টা পেয়েছিল? 223টি আসন পেয়েছিল। এটা 13টি আসন পেয়েছিল। আমি একটু আবার বলি, আওয়ামী মুসলিম লীগ তারা পেয়েছিল হচ্ছে 143টি। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, আওয়ামী মুসলিম লীগ কয়টি আসন পেয়েছিল? 143টি। পরীক্ষা প্রশ্ন আসে, কৃষক শ্রমিক প্রজা পার্টি যুক্ত ফ্রন্টের প্রাদেশিক নির্বাচনে কয়টি আসন পেয়েছিল? 48টি। নাজিম ইসলাম কয়টা পেয়েছিল? 19টি। গণতন্ত্রী দল পেয়েছিল 13টি। এর মধ্যে এইটার প্রশ্নটা কিন্তু বেশি আসে।
আওয়ামী মুসলিম লীগ কয়টি আসন পেয়েছিল? খুব আসে কিন্তু এই প্রশ্নটা, মাথায় রাখবেন। আপনারা কি এই হিসাব নিকাশগুলো মাথায় থাকবে? এই হিসাব নিকাশ যদি মাথায় থাকে অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এরপরে আমরা আরো কিছু আলোচনায় যাই। তারপরে আমরা হচ্ছে বিভিন্ন কোশ্চেন সলভ করব। ঠিক আছে? তথ্যগুলো একটু মাথায় রাখবেন। আমরা এরপরে কোশ্চেনগুলো সলভ করব। আমি পুরাটাকে আবার একটু এক নজরে মানে একবার একটু দেখিয়ে দেব। তো এখন আমরা এই যে নির্বাচনের ফলাফল এবং নির্বাচনের সময় যে ইশতেহার ছিল, এই ইশতেহার নিয়ে অনেক কিছু প্রশ্ন আসে। যুক্তফ্রন্টে যে ইশতেহারটা ছিল, যুক্তফ্রন্টের একটা ২১ দফার ইশতেহার ছিল। কত দফার? ২১ দফার একটা ইশতেহার ছিল, বা নির্বাচনী প্রচারণায় তারা ২১ দফার কথা বলেছিলেন। এই ২১ দফাটা কি ছিল? ২১ দফার মধ্যে কি কি ছিল এটা নিয়ে প্রশ্ন আসে। ২১ দফার মধ্যে কি কি ছিল? তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে যুক্তফ্রন্ট যে ২১ দফা ছিল তার মধ্যে প্রথম দফাটা কি ছিল? প্রথম দফাটা ছিল রাষ্ট্রভাষা বাংলা। প্রথম দফা কি ছিল? প্রথম দফাটা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা। এটা ছিল হলো প্রথম দফা। আর এই ইশতেহারটা লিখেছিলেন কে? এই যে ২১ দফার ইশতেহারটা লিখেছিলেন হচ্ছে, এটা প্রণেতা ছিলেন হচ্ছে আবুল মনসুর। আবুল মনসুর ছিলেন আওয়ামী মুসলিম লীগের সহসভাপতি। তো এটার প্রণেতা ছিল কে? ২১ দফার প্রণেতা ছিলেন হচ্ছে আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর। আর উনি কে ছিলেন? আহমেদ। উনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী মুসলিম লীগের সহসভাপতি ছিলেন হচ্ছে এই আবুল মনসুর আহমেদ। এই দফাগুলোর মধ্যে থেকে আপনার কিছু ক্রিটিক্যাল প্রশ্ন এরকম আসে যে দফা তো ২১টা, আপনার তো ২১টা দফা মুখস্থ করা একটু টাফ হয়ে যাবে, আমরা সবগুলো পড়তেও যাব না। তো ২১ দফার মধ্যে ভাষা সংক্রান্ত দশা ছিল হলো 5টা। ভাষা সংক্রান্ত দশা কয়টা ছিল? আপনাকে প্রশ্ন করতে পারে যে ২১ দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা কতগুলো ছিল? ভাষা সংক্রান্ত দফা ছিল কতগুলো? দফা ছিল হচ্ছে 5টি। ভাষা সংক্রান্ত দফা ছিল কতগুলা? 5টি দফা ছিল। ভাষা সংক্রান্ত দফা ছিল কতগুলো? 5টি দফা ছিল। ঠিক আছে? এখন সেই 5টি দফা কি কি ছিল? সেই 5টি দফা ছিল, ১ নাম্বার দফাটা ছিল ভাষা সংক্রান্ত, একের সাথে একটা শূন্য লাগায় দেন। ১০ নাম্বার দশাটা ছিল ভাষা সংক্রান্ত। তারপর হচ্ছে ১৬, ১৭, ১৮। ১৬, ১৭, ১৮। এই যে 5টি দফা, এই 5টি দফা ছিল ভাষা সংক্রান্ত দফা। তারপর আপনাকে এখান থেকে আর কিছু ছোটখাটো প্রশ্ন করতে পারে যে এই যে যুক্তফ্রন্টের যে নির্বাচনটা ছিল এটাকে বলা হয়েছিল, মানে বিভিন্ন পত্রিকায় তারা এটাকে ব্যালট বিপ্লব বলেছিলেন। ব্যালট বিপ্লব বলেছিলেন। এই প্রাদেশিক নির্বাচনটাকে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল? এটাকে ব্যালট বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। আর এইখানে একটা প্রশ্ন আসে এরকম যে এই নির্বাচনটার মধ্যে যাদের প্রভাব ছিল তারা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী যারা আছেন তাদের খুব প্রভাব ছিল এই নির্বাচনের উপর। এটা কিন্তু প্রশ্ন আসে যে কাদের প্রভাব ছিল এই ১৯৫৪ সালের নির্বাচনে? কাদের প্রভাব, এরপর একটা গল্প বলবো না আপনাদেরকে। কাদের প্রভাব ছিল? প্রভাব ছিল হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রভাব ছিল। ঠিক আছে? কাদের প্রভাব ছিল? মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর। নির্বাচনে কিন্তু ওনাদের প্রভাব ছিল এবং এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? আর আরেকটা কম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আপনাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে দফা ছিল এই দফাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দফাগুলা কি ছিল? এটা একটু আপনাদেরকে বলে দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ দফাগুলা একটু মনে রাখবেন। গুরুত্বপূর্ণ, আমি এটার শীটটা আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ, মানে এই যে পিডিএফটা আপনারা এক পলক পরে দেখে নেবেন। গুরুত্বপূর্ণ দফাগুলা কি ছিল? গুরুত্বপূর্ণ দফা, তো আমরা একটু গুরুত্বপূর্ণ দফাগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে ১ নাম্বার দফা তো আমরা জানি রাষ্ট্রভাষা বাংলা, তাই না? ১ নাম্বার দফাটা কি ছিল? ১ নাম্বার ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা। এটা ছিল ১ নাম্বার দফা। ১ নাম্বার দফার মধ্যে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছিল, হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা। ২ নাম্বার দফার মধ্যে কি চাওয়া হয়েছিল জানেন? তখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ছিল ওই যে জমিদারদের জমিদারি প্রথা উচ্ছেদ বিনা ক্ষতিপূরণে। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ বা জমিদারি কি বলে এটাকে? উচ্ছেদ। তো বিনা ক্ষতিপূরণে
জমিদারি প্রথা উচ্ছেদ, এটা ছিল হলো তখনকার একটা মাইল ফলক। জমিদারি প্রথা উচ্ছেদ, এটা ছিল 2 নাম্বার দফা। 3 নাম্বার দফায় ওনারা পাটকে জাতীয়করণ, কি বলে এটাকে, পাটের ব্যবসাকে জাতীয়করণের দাবি করেছিলেন। তো পাট ব্যবসা জাতীয়করণ, এটা ছিল হচ্ছে পাট ব্যবসা, লেখাগুলো অনেক বেশি খারাপ। পাট ব্যবসা জাতীয়করণ, এটা ছিল কত নাম্বার দফা? এটা ছিল হচ্ছে আপনার 3 নাম্বার দফা। কত নাম্বার দফা ছিল? 3 নাম্বার দফা। এই 3টা দফা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু দফা আপনার হচ্ছে 11তম দফা, 16তম দফা, 18তম দফা, এটা একটু আমরা জেনে নিই। 11তম দফায় কি বলা হয়েছিল? 11তম দফায় ডিইউ এবং মানে রাজশাহী ইউনিভার্সিটি, তখন তো 2টা ইউনিভার্সিটি ছিল, রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিকে স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হিসেবে করার জন্য মানে বলা হয়েছিল। তো আমরা একটু শর্টকাটে লিখে দিই, ডিইউ এবং আরইউ কে কি হিসেবে বলার কথা, কি করার কথা বলা হয়েছিল? ডিইউ এবং আরইউ কে স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান করার কথা দফায় বলা হয়েছিল, ঠিক আছে। আর 16 নম্বর দফায় খুবই গুরুত্বপূর্ণ দফা, সেটা হচ্ছে একটু মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে, যে বর্ধমান হাউস যেটা আছে সেটাকে বাংলা একাডেমি করার দাবি করা হয়েছিল। বর্ধমান হাউসকে কি করার দাবি করা হয়েছিল? বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, যেন বাংলা ভাষা চর্চা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠা। এবং সর্বশেষ আমরা যেটা 18 নম্বরটা মনে রাখবো, বাকি সবগুলো দফা তো মনে রাখাটা কঠিন, এগুলো হলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে যে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে কি 16, 18 এটা ইম্পর্টেন্ট। তো বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল হচ্ছে 16 নম্বর দফায়। আর 18 নম্বর দফায় বলা হয়েছিল যে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা। 21শে ফেব্রুয়ারিকে কি হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছিল? ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছিল, শহীদ দিবস। এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ দফাগুলো, ঠিক আছে। তো আমরা দফা শেষ, নির্বাচন শেষ, এখন ফলাফল নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আমরা একটু ফলাফল নিয়ে কথা বলি এবং মন্ত্রিসভা গঠন নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ফলাফলটা দেওয়া হয়েছিল, মার্চে নির্বাচন হয়েছে, এপ্রিলে ফলাফল দিয়েছিল 2 তারিখে, আর 3 তারিখে মন্ত্রিসভা গঠিত হয়। 3 তারিখে মন্ত্রিসভা গঠিত হয়। তো 3 তারিখে যে 3 এপ্রিল মন্ত্রিসভা গঠিত হয়, এখান থেকে আমার বেশ কিছু প্রশ্ন আসে। প্রশ্ন আসার মধ্যে কিন্তু নির্বাচন আর এই যে মন্ত্রিসভা, এখান থেকে প্রশ্ন বেশি আসে। তো 3 এপ্রিল মন্ত্রিসভা গঠিত হয়। কারণ এই মন্ত্রিসভার সদস্য কারা কারা ছিলেন এটা নিয়ে প্রশ্ন আসে। মন্ত্রিসভা কত তারিখে গঠিত হয়েছিল এটা নিয়েও প্রশ্ন আসে। মন্ত্রিসভা গঠিত হয় 3 এপ্রিল, মন্ত্রিসভা গঠিত হয়। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কবে গঠিত হয় প্রশ্ন যদি আসে, যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কবে গঠিত হয়? 3 এপ্রিল 1954 সালে। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কিন্তু 53 সালে। 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে, আর 3 এপ্রিল 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে, ঠিক আছে। এই মন্ত্রিসভাটা প্রথম যখন মন্ত্রিসভাটা গঠিত হয়, এই যে 3 এপ্রিল যখন মন্ত্রিসভা গঠিত হয়, সেটা ছিল 4 সদস্য বিশিষ্ট। 4 সদস্য বিশিষ্ট। কিন্তু এই 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার এটার কিছুদিন পর, মানে 3 এপ্রিলে কিছুদিন পর 15 মেতে ফজলুল হক, একে ফজলুল হকের সাথে আপনার হচ্ছে গিয়ে মাওলানা ভাসানী ওনাদের একটু বাকবিতণ্ডা হয়। তো এখানে একটু মতানৈক্যের কারণে তখন আবার নতুন আরেকটা মন্ত্রিসভা গঠন করা হয়, একটু বর্ধিত মন্ত্রিসভা, সেটাতে 14 জন সদস্য ছিল। তার মানে এখানে এটা ছিল 3 এপ্রিলে 4 সদস্য বিশিষ্ট। আর যখন 15 মে 1954 তখন যে মন্ত্রিসভাটা গঠিত হয়, সেখানে সদস্য ছিল কতজন? সেখানে সদস্য ছিল হচ্ছে আপনার 14 জন। 14 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা গঠিত হয়। তো এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না, আমরা এই যে 4 সদস্য নিয়ে আলোচনা করব। এই 14 জনের মধ্যে কিন্তু একজন ছিলেন হচ্ছে শেখ মুজিব। এই 4 জনের মধ্যে কিন্তু শেখ মুজিব ছিলেন না। 4 জন নিয়ে যে মন্ত্রিসভাটা গঠিত হয়েছিল, এখানে শেখ মুজিব ছিলেন না। শেখ মুজিব আসছেন কোথায়? তিনি আসছেন কিন্তু এই 14 সদস্যের যে মন্ত্রিসভাটা গঠিত হয়েছিল 15 মেতে, তখন ওইখানে শেখ মুজিবকে পদ দেওয়া হয়েছিল। তো আমরা এইখানে কাকে কোন পদ দেওয়া হয়েছিল এই মন্ত্রিসভার মধ্যে, দেখেন একটা মন্ত্রিসভা গঠনের এইখানকার পদগুলা নিয়ে প্রশ্ন আসতে পারে, যে এখানে মুখ্যমন্ত্রী একটা পদ, মানে মূল 4টা পদ। তো 4টা পদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ হবে। কি কি পদগুলো হতে পারে? একটা তো মুখ্যমন্ত্রী থাকাই লাগবে,
মুখ্যমন্ত্রী আছে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার জন্য কাউকে রাখা লাগবে, কারণ শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। শিক্ষা, আর শিক্ষার সাথে আরো কিছু অ্যাড করা আছে। তারপর হচ্ছে চিকিৎসা থাকা লাগবে, চিকিৎসা। আর খাদ্য নাই, খাদ্যটা আসলে শিক্ষার মধ্যে মানে আরেকটার মধ্যে অ্যাড করা। এখানে মূল যে তিনটা বিষয় ছিল, একটা ছিল মুখ্যমন্ত্রী, শিক্ষা, স্বাস্থ্য, আর একটা ছিল হচ্ছে যোগাযোগ। ঠিক আছে, তো এই 4টা মন্ত্রী ছিল। এখানে মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন হলো মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী। ফজলুল হক, উনি ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী। 2 নাম্বার, এখানে যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? যোগাযোগ, যোগাযোগ মন্ত্রী মনে রাখবেন কিভাবে, এটা একটা ট্রিক্স বলি। হ্যাঁ, এই যে যোগাযোগ মানে কি রে? যোগাযোগ মানে হচ্ছে আপনার, যোগাযোগ মানে হচ্ছে আসা যাওয়া, আসা যাওয়া, যোগাযোগ মানে হচ্ছে আসা যাওয়া। এই আসা যাওয়া থেকে মনে রাখবেন, এটা ছিল এটার, এই যোগাযোগ মন্ত্রী ছিলেন হচ্ছে আপনার আশরাফুদ্দিন। আসা যাওয়া থেকে মনে রাখবেন হচ্ছে আশরাফুদ্দিন। হ্যাঁ, যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রীর সাথে বেসামরিক সরবরাহ বা ওই মানে যেগুলো একটু ক্রিটিক্যাল ওয়ার্ড, সেগুলোকে একটু স্কিপ করলে জিনিসটা সহজ হয়ে যায়। যোগাযোগ মন্ত্রী এখানে কে ছিলেন? যোগাযোগ মানে হচ্ছে আসা যাওয়া, এখানে আসা যাওয়া থেকে মনে রাখবেন হচ্ছে আশরাফ উদ্দিন। কে ছিলেন? আশরাফ উদ্দিন। আশরাফ উদ্দিন। তো যোগাযোগ থেকে কি মনে রাখবেন? যোগাযোগ থেকে মনে রাখবেন হচ্ছে আসা যাওয়া। এই আসা যাওয়া থেকে মনে রাখবেন হচ্ছে, এই আশা থেকে মনে রাখবেন হচ্ছে এই যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? আশরাফ উদ্দিন। 3 নাম্বার, আমরা কি বললাম? যোগাযোগটা গেল একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা সরকারের জন্য যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্য খাত, হ্যাঁ, এই স্বাস্থ্যর মধ্যে আবার বিচার আছে। তো বিচার বিভাগ, স্বাস্থ্য, স্বাস্থ্য বানান আমার আবার বাংলা বানান স্বাস্থ্য, ঠিক আছে। আহ স্বাস্থ্যতে, স্বাস্থ্য, বিচার, স্বাস্থ্য, বিচার স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? আপনার বিচার স্বাস্থ্যের সাথে এই যে সাথে মনে রাখবেন, এখানে আরেকটা ছিল হচ্ছে স্থানীয়, স্থানীয় সরকার, স্থানীয় সরকার মন্ত্রী। তো আমরা শুধু সহজগুলো মনে রাখবো। আমরা বিচার আর স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ, বিচার আর স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সরকারটা ভুলে যান। আমরা একটু শর্টকাট করে মনে রাখবো, এটা তো আর আপনাকে মনে রাখাটা হচ্ছে বড় বিষয়। আমাদের রেজার কোথায়? আমরা মনে রাখবো হচ্ছে বিচার এবং স্বাস্থ্য। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবেন, বিচার করতে গিয়ে না মন্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তো বিচার করতে গিয়ে স্বাস্থ্য খারাপ হয়ে মন্ত্রীর হুঁশ চলে গেছে। বিচার করতে গিয়ে স্বাস্থ্য খারাপ হয়ে মন্ত্রীর হুঁশ চলে গেছে। তো এই হুঁশ থেকে মনে রাখবেন হোসেন, হোসেন। হুঁশ থেকে কি মনে রাখবেন? হোসেন সরকার। হুঁশ থেকে কি মনে রাখবেন? হোসেন সরকার। ওনার নাম ছিল আসলে আবু হোসেন সরকার। তো এই যে বিচার স্বাস্থ্য মন্ত্রী কে ছিলেন? বিচার ও স্বাস্থ্য মন্ত্রী কে ছিলেন? বিচার ও স্বাস্থ্য মন্ত্রী ছিলেন হচ্ছে, মন্ত্রীটা একটু লিখে দিই, মন্ত্রী। বিচার ও স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন সরকার। তো এখান থেকে আপনি মনে রাখবেন, কি বললাম আমি? কথাটা কি বললাম? যে বিচার করতে গিয়ে স্বাস্থ্য খারাপ হয়ে মন্ত্রীর হুঁশ চলে গেছে। হুঁশ, এই হুঁশ থেকে মনে রাখবেন মন্ত্রীর নাম কি? হোসেন, আবু হোসেন সরকার। ওনার নাম কি? আবু হোসেন সরকার। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে, এটা যারা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য মনে রাখাটা একটু সহজ হবে। জুল থেকে মনে রাখবেন। জুল, জুল মানে হচ্ছে কি জানেন? শক্তির একককে বলা হয় জুল। কার একক? শক্তির একক। শক্তির একক হচ্ছে জুল। শক্তি, যারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানেন শক্তির একক কি? জুল। এই জুল থেকে মনে রাখবেন, মনে রাখবেন সব শক্তির জন্য আমার দরকার হলো জুল, আর জুল থেকে আজিজুল। তো আজিজুল সাহেব উনি কি মন্ত্রী ছিলেন জানেন? শক্তির মন্ত্রী ছিলেন। কি কি শক্তি? তো এখানে শক্তির জন্য প্রথমে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে শ্রম দিতে হবে, তারপরে আপনি বাণিজ্য করতে পারবেন শ্রম দিয়ে। আপনার শিক্ষা আছে, শ্রম দিয়েছেন, বাণিজ্য করবেন, তারপরে আপনি শিল্প দাঁড় করাইতে পারবেন, শিল্প কারখানা তৈরি হবে। আর এই সব কিছুর জন্য আপনার দরকার শক্তি, আর শক্তির একক হচ্ছে জুল। জুল থেকে আপনি মনে রাখবেন এই মন্ত্রী ছিল হলো কে? এইগুলার মন্ত্রী কে ছিলেন? এই শিল্প মন্ত্রী, এই সবগুলার মন্ত্রী কে ছিলেন? এগুলার মন্ত্রী ছিলেন হচ্ছে আজিজুল, আজিজুল। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? ওনার আজিজুল হক, ওনার আরেকটা ডাকনাম ছিল, ওনার ডাকনামটা ছিল হচ্ছে নান্না মিয়া। ঠিক আছে। তো এই আজিজুল হক, আজিজুলের জুল থেকে মনে রাখবেন, আমি কিভাবে বললাম, কিভাবে মনে রাখবেন? জুল থেকে মনে রাখবেন শক্তি, আর ওনার কাজগুলোর জন্য শক্তির প্রয়োজন হয়। শিক্ষা, শ্রম, বাণিজ্য, শিল্প, এগুলো সবগুলোর জন্য শক্তির প্রয়োজন হয়। তো উনি ছিলেন হচ্ছে
আজিজুল, এই মন্ত্রীগুলো ছিলেন কে? আজিজুল। এরপর আমাদের যে শেখ মুজিব যুক্ত হয়েছেন 5 নাম্বার 1900 আপনার হচ্ছে গিয়ে কত সালে 15 মেতে যখন মন্ত্রিসভা বর্ধিত করা হয়, সেখানে কাকে যুক্ত করা হয়? সেখানে আরো আপনার এই 4 জনের পরে আরো 10 জনকে যুক্ত করা হয়। তাদের মধ্যে কে ছিলেন? শেখ মুজিব ছিলেন। আর শেখ মুজিবের ব্যাপারটা একটু মনে রাখবেন, শেখ মুজিবের প্রশ্নটা প্রায়ই আসে, মানে আগে এসেছে, এখন আসবে কিনা জানি না, আসার সম্ভাবনা কম আসলে, তারপরে আসতেও পারে। তো এখানে শেখ মুজিব সম্পর্কে আপনার প্রশ্ন হচ্ছে শেখ মুজিব কি মন্ত্রী ছিলেন? শেখ মুজিব কি মন্ত্রী ছিলেন? তো শেখ মুজিব ছিলেন হচ্ছে, আপনি একটু সিকোয়েন্সটা মনে রাখবেন যে বনাঞ্চল আছে না, বনাঞ্চল, এই বন মন্ত্রী প্রথমে বনকে আপনাকে সমান করে কাটতে হবে। তো বনকে সমান করে কাটার জন্য আপনাকে সমবায় সমান করে কাটার পর সেখানে আপনি কৃষিকাজ করবেন। কৃষিকাজ করলেই তখন আপনার পল্লী উন্নয়ন হবে। পল্লী উন্নয়ন হবে। কি বললাম? আপনার মাথার উপর দিয়ে গেছে কি? বন বন বনাঞ্চলকে কেটে আপনাকে সমান করতে হবে, সমান থেকে মনে রাখবেন সমবায়, আর সেখানে আপনি কৃষিকাজ করবেন, মানে সরি আমাদের শেখ মুজিব কৃষিকাজ করবে, কৃষিকাজ করার পর পল্লী উন্নয়ন হবে। তো তিনি এগুলার মন্ত্রী ছিলেন, বনমন্ত্রী, সমবায় মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন কে? শেখ মুজিব। শেখ মুজিব ছিলেন হচ্ছে এগুলার মন্ত্রী, বনমন্ত্রী, সমবায় মন্ত্রী, কৃষি, পল্লী উন্নয়ন, এই সবগুলা মন্ত্রী কে ছিলেন? শেখ মুজিব। তো এই ছিল হচ্ছে মন্ত্রিসভাদের মধ্যে ভাগ। আর শেখ মুজিব সম্পর্কে আরো কিছু তথ্য মনে রাখবেন। শেখ মুজিবুর রহমান কিন্তু উনি ছিলেন হচ্ছে আপনার ফরিদপুরের আহ ফরিদপুরের 14 নং আসনের প্রার্থী। ফরিদপুরের 14 নং আসন, আর যেটা ছিল হচ্ছে গোপালগঞ্জ। ফরিদপুরের 14 নং আসনটা কোথায়? গোপালগঞ্জ। তো তিনি আসলে ফরিদপুরের 14 নং আসন বা গোপালগঞ্জের প্রার্থী ছিলেন ওই সময়। ঠিক আছে। আর এখানে শেখ মুজিব সম্পর্কে আরো কিছু তথ্য আসে। উনি 34 বছর বয়সে মন্ত্রী হন, আর উনি ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী। তো উনার সম্পর্কে কিছু তথ্য, উনি কি মন্ত্রী ছিলেন প্রশ্ন আসতে পারে, উনি কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন প্রশ্ন আসতে পারে, 34 বছর বয়সে, এবং তিনি ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী। আর উনার আমার লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, উনার এলাকা কোনটা ছিল, উনার আসন কোনটা ছিল? ফরিদপুর। 14 নং আসন, বা আপনাকে বলতে পারে গোপালগঞ্জ। ঠিক আছে, গোপালগঞ্জের উনি প্রার্থী ছিলেন। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আসেন আমাদের যুক্তফ্রন্টের মন্ত্রিসভা নিয়ে কাহিনী হয়ে গেল। এখন যুক্তফ্রন্ট না বেশি দিন আসলে থাকতে পারে নাই ক্ষমতায়। যুক্তফ্রন্টের সরকার, এ কে ফজলুল হকের সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। তো যুক্তফ্রন্ট কতদিন ক্ষমতায় ছিল? কতদিন ক্ষমতায় ছিল? কতদিন ক্ষমতায় ছিল? মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। কতদিন? 56 দিন। তার মানে খেয়াল করেন, 3 এপ্রিল মন্ত্রিসভা গঠিত হয়েছে, 56 দিন হওয়ার জন্য কত হয়? 30 মে। 3 এপ্রিল গঠিত হয়েছিল কিন্তু, হ্যাঁ। আর 30 মে আমাদের মন্ত্রিসভা ভেঙে যায় কবে? মন্ত্রিসভা ভেঙে যায়, এই এ কে ফজলুল হক বা যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভাঙে কবে? মন্ত্রিসভা ভেঙে যায় কত তারিখে? আসলে ভেঙে যায় না, ভেঙে ফেলা হয়। ভেঙে যায় হচ্ছে 30 মে। 30 মে 1954 সালে। 1954 সালে এই যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে যায়। আর এটা ভাঙে কে জানেন? এটার ভাঙার পিছনে দায়ী হচ্ছে, বা যিনি আসলে কলকাঠি নেড়েছিলেন, তিনি হচ্ছেন গভর্নর, পাকিস্তানের গভর্নর মালিক মুহাম্মদ। তার নেতৃত্বে বা কে এটা আসলে কলকাঠি নিয়েছিলেন? মালিক মুহাম্মদ গভর্নর ছিলেন তিনি পাকিস্তানের। আর ওই সময় উনি এই মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে উনি কেন্দ্রের শাসন জারি করেন। তো প্রশ্ন আসতে পারে, কেন্দ্রের শাসন জারি করেন কে? কেন্দ্রের শাসন কে জারি করেন? কেন্দ্রের শাসন কে জারি করেন? কেন্দ্রের শাসন জারি করেন হচ্ছে গভর্নর মালিক মুহাম্মদ বা গোলাম মোহাম্মদ। ওনার পুরো নাম হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ। তো কে জারি করেন? গভর্নর গোলাম মোহাম্মদ। গভর্নর গোলাম মোহাম্মদ, উনি কেন্দ্রের শাসন জারি করেন। ঠিক আছে। আর এখানে আসলে মানে ওনারা কি কারণ দেখাইছিলেন এই যুক্তফ্রন্টকে ভাঙার জন্য? ওনারা কারণটা কি দেখাইছিলেন? কারণটা খুবই একটা ফাও কারণ, মানে খুবই একটা সিম্পল কারণ। সেটা কি ছিল জানেন? তখন নারায়ণগঞ্জের আদমজি জুট মিল এবং চন্দ্রগোনার কর্ণফুলী কাগজ মিল, নারায়ণগঞ্জের
নারায়ণগঞ্জের আদমজি জুট মিল আর চন্দ্রগোনার কর্ণফুলী কাগজ মিল বা কাগজ কল, এই দুইটার মধ্যে বাঙালি আর অবাঙালি শ্রমিকরা দাঙ্গা লেগে যায়। আর এই পুরা দাঙ্গার দায়ভারটা দেওয়া হয় যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী একে ফজলুল হক সাহেবকে, এবং এই দায়ভার দিয়ে ওনারা যুক্তফ্রন্ট ভেঙে দেয়। কি দায় দেয়? নারায়ণগঞ্জের আদমজি জুট মিল এবং চন্দ্রগোনার কর্ণফুলী কাগজ কলের বাঙালি অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা হয়, এই দাঙ্গার দায়ভার দেওয়া হয় যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী একে ফজলুল হককে, এবং এই দায়ভারের উপর বেস করে যুক্তফ্রন্ট ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, এটা আমি লিখলাম না। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তো আপনারা আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন। আমরা একটু সামারি করে দিই পুরো আলোচনাটাকে, যেন এরপরে আপনারা এমসিকিউ গুলো সুন্দর করে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা প্রশ্নগুলো একটু পুরাটা রিভাইজ দিয়ে দিই। খুব দ্রুত রিভাইজ দেবো, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যেই। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? যুক্তফ্রন্ট গঠিত হয় হচ্ছে 1953 সালে 4 ডিসেম্বর। আর যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি দলের সমন্বয়ে। মনে রাখবেন হচ্ছে কিভাবে, 4 ডিসেম্বর 4D, 4টি দল 4D। ঠিক আছে, 4D। আর 4টি দল কি কি ছিল? আওয়ামী মুসলিম লীগ ছিল, যেটার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক প্রজা পার্টি, যেটা সভাপতি ছিলেন একে ফজলুল হক। নেজামি ইসলাম আতার আলী খানের। আর গণতন্ত্রী দল ছিল হাজী মোহাম্মদ দানেশের। তো যুক্তফ্রন্টের নির্বাচনে কোন দল কতগুলো আসন পেয়েছিল? আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল 143টি আসন, কৃষক শ্রমিক প্রজা পার্টি পেয়েছিল 48টি আসন, নেজামি ইসলাম পেয়েছিল 19টি, আর গণতন্ত্রী দল পেয়েছিল 13টি আসন। 143, 48, 19, 13, 143, 48, 19, 13। ঠিক আছে, তারপর যুক্তফ্রন্টের প্রধান বিরোধী দল ছিল হচ্ছে মুসলিম লীগ। যুক্তফ্রন্টের প্রধান বিরোধী দল কোনটা ছিল? মুসলিম লীগ। যুক্তফ্রন্টের প্রতীক ছিল হচ্ছে নৌকা, আর মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন। মোট আসন ছিল 309টি, এর মধ্যে দুইটা ভাগ ছিল। মুসলিমদের জন্য আসন ছিল 237টি, অমুসলিমদের জন্য আসন ছিল 72টি। এই 237টি মুসলিমদের আসনের মধ্যে যুক্তফ্রন্ট পেয়েছিল 223টি আসন, যুক্তফ্রন্ট 223টি, মুসলিম লীগ পেয়েছিল মাত্র 9টি আসন, স্বতন্ত্র থেকে পেয়েছিল 4টি, খেলাফতে রব্বানী পেয়েছিল 1টি। এই ছিল মোট 237টি আসন। আর অমুসলিমদের মধ্যে তফসিলি ফেডারেশন পেয়েছিল সবচেয়ে বেশি 27টি, তারপরে কংগ্রেস 24টি, যুক্তফ্রন্ট 13টি আসন। অমুসলিমদের মধ্যেও যুক্তফ্রন্ট 13টি আসন পেয়েছিল, কমিউনিস্ট পেয়েছিল 4টি, বৌদ্ধদের 2টি, খ্রিস্টানদের 1টি, এবং স্বতন্ত্র থেকে পেয়েছিল 1টি আসন। ইশতেহার ছিল 21 দফার। নির্বাচনী ইশতেহার কত দফা ছিল? 21 দফার। প্রথম দফাটা ছিল রাষ্ট্রভাষা বাংলা, আর এই 21 দফার প্রণেতা ছিলেন হচ্ছে আবুল মনসুর আহমেদ, তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগের সহসভাপতি। ভাষা সংক্রান্ত দফা ছিল 5টি। ভাষা সংক্রান্ত দফা কয়টি? 5টি। 5টি দফা কি কি? 1, 10, 16, 17, 18। কাদের প্রভাব ছিল এই নির্বাচনের উপর? এই নির্বাচনের প্রভাব ছিল হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রভাব ছিল। আর কিছু গুরুত্বপূর্ণ দফা আমি বলিনি। প্রথম 1 নম্বর দফা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা সংক্রান্ত, 2 নম্বর দফাটা ছিল জমিদারি প্রথা উচ্ছেদ সংক্রান্ত বিনা ক্ষতিপূরণে কিন্তু, আর 3 নম্বর দফাটা ছিল পাট ব্যবসা জাতীয়করণ সংক্রান্ত, 11 নম্বর দফাটা ছিল ডিইউ এবং আরইউকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার জন্য, 16 নম্বর দফা ছিল বর্ধমান হাউসকে বাংলা একাডেমি করার জন্য, এবং 18তম দফা ছিল 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করার জন্য। মন্ত্রিসভা গঠন। মন্ত্রিসভা গঠিত হয় হচ্ছে 3 এপ্রিল 1954 সালে মন্ত্রিসভা গঠিত হয়। প্রথমে মন্ত্রিসভাটা গঠিত হয়েছিল 4 সদস্য বিশিষ্ট, তারপরে 15 মে 1954 সালে মন্ত্রিসভাকে বর্ধিত করা হয়, আর তখন সদস্য হয় 14 জন। প্রথম 4 জনের মধ্যে শেখ মুজিব ছিলেন না, পরবর্তী 14 জনের মধ্যে শেখ মুজিব এসেছেন। তো প্রথম 4 জন কারা কারা ছিলেন? প্রথম 4 জনের কি ছিল? মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে একে ফজলুল হক, যোগাযোগ মন্ত্রী ছিলেন হচ্ছে, যোগাযোগ কিভাবে মনে রাখবেন? যোগাযোগ মানে আসা যাওয়া থেকে আশরাফুদ্দিন। বিচার স্বাস্থ্য মন্ত্রী কে ছিলেন? বিচার করতে গিয়ে স্বাস্থ্যের অবনতি হয় এবং হুঁশ চলে যায়। তো বিচার স্বাস্থ্য মন্ত্রী ছিলেন হচ্ছে আবু হোসেন। শিক্ষামন্ত্রী কে ছিলেন? শিক্ষা শ্রম বাণিজ্য শিল্প মন্ত্রী ছিলেন হচ্ছে আজিজুল হক, আমি এখানে বলছিলাম জুল থেকে মনে রাখার জন্য। আর বন সমবায় কৃষি পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের আরো বেশ কয়েকটা প্রশ্ন আসে যে তিনি কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন। তিনি প্রথম মন্ত্রী হয়েছিলেন, এই যে এখানে মন্ত্রী হয়েছিলেন যখন 34 বছর বয়স ছিল তখন। আর তিনি কত সালে প্রথম মন্ত্রী হন? 1954 সালে। উনি কত আসন থেকে মন্ত্রী হন? ফরিদপুরের 14 নম্বর আসন থেকে বা গোপালগঞ্জ থেকে। ঠিক আছে, ওকে। লাস্ট যুক্তফ্রন্টের যে ভাঙন, যুক্তফ্রন্ট কখন মানে কতদিন ক্ষমতায় ছিল? যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল হচ্ছে 56 দিন। যুক্তফ্রন্ট কবে ভেঙে যায়, বা যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কবে ভেঙে যায়? যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে যায় হচ্ছে 30 মে 1954 সালে। আর তখন এই যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে, বা যুক্তফ্রন্টের একে ফজলুল হকের সরকার ভেঙে দিয়ে, যুক্তফ্রন্টের সরকার ভেঙে দিয়ে কেন্দ্রের শাসন জারি করেন কে? কেন্দ্রের শাসন জারি করেন গভর্নর গুলাম মোহাম্মদ। আর যুক্তফ্রন্টকে ভাঙার পিছনে দায়ী কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের আদমজি জুট মিল এবং চন্দ্রগুনার কর্ণফুলী কাগজ কলের বাঙালি অবাঙালি শ্রমিকদের দাঙ্গা, এটা ছিল কারণ। ঠিক আছে, তো চলেন আমরা এখন প্রশ্ন সলভে যাই।
আশা করি আপনারা প্রশ্ন সলভ করতে পারবেন। ঠিক আছে, তো যাওয়া যাক প্রশ্ন সলভিং এ। পূর্ব বাংলায়, ও এখন তো আপনাদের একটু কুইজ নেওয়া দরকার, এতক্ষণ ধরে আসলে কোনো কমেন্ট টমেন্ট হয় নাই, চলেন একটু কমেন্ট খেলা যাক। প্রথম প্রশ্ন, হ্যাঁ আপনারা একটু দ্রুত করে অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন। প্রথম প্রশ্ন, অ্যান্সারটা দ্রুত লিখবেন। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? কত সালে গঠন করা হয়? 1953 সালের 4 ডিসেম্বর। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। পরের প্রশ্ন, আমি রিডিং পড়তে পড়তে আপনি উত্তর দিয়ে দিবেন। যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা, যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা কয়টা ছিল? যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল 4টা। যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল কয়টা? 4টা। 3 নম্বর প্রশ্ন, 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি? ওই যে বলেছিলাম যে যুক্ত দল নয় কোনটি, সেটা প্রাপ্তি দত্ত। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে, 1954 সালে না। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত দল নয় কোনটা? ওই যে 4টা দল আপনাকে মুখস্থ রাখতে হবে যেন আপনি বলতে পারেন কোনটা দলভুক্ত নয়। আওয়ামী লীগ দলভুক্ত ছিল, নেজামে ইসলাম কৃষক শ্রমিক পার্টি দলভুক্ত ছিল, নেজামে ইসলাম দলভুক্ত ছিল। তাহলে দলভুক্ত ছিল না কোনটা? ন্যাশনাল আওয়ামী পার্টি, এটা কিন্তু দলভুক্ত ছিল না। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন উত্তর বলেন। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 52 না 54 না 57? 54 সালে নির্বাচন। যুক্ত ফ্রন্ট গঠিত হয় 53, নির্বাচন হয় 54 সালে। হ্যাঁ গুড। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল? কয়টি দফা ছিল? দফা কয়টি ছিল? দফা ছিল কতগুলো? 21টি দফা ছিল, 21টি। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? কতটি আসন ছিল? আমি কিন্তু অনেক বলেছিলাম কতটি আসন ছিল পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে? কতটি আসন ছিল? আসন ছিল হচ্ছে কতগুলা? 309টি আসন ছিল, 309টি। ঘ উত্তর। ওকে, তারপরে আমি পড়তে পড়তে আপনার উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে? যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে? দেখেন প্রশ্ন কিন্তু এখানে দুইটা আসে, যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে বা আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ কয়টা আসন লাভ করে। ঠিক আছে, যুক্ত ফ্রন্ট লাভ করে হচ্ছে কয়টা কয়টা কয়টা? 223টা আসন যুক্ত ফ্রন্ট লাভ করে, মানে খ। আর আওয়ামী লীগ লাভ করে কয়টা? 143টা আসন। 8 নম্বর প্রশ্ন, 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? কোন দল? মুসলিম লীগ, ন্যাপ, কংগ্রেস নাকি যুক্ত ফ্রন্ট? 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? ঘ যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্ট জয়লাভ করে। পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মুখ্যমন্ত্রীর নাম, মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম নির্বাচন নিতে হয়েছে 1954 সালে, তাই না? আর সেটাতে কে মুখ্যমন্ত্রী হন আমরা কিন্তু বলেছি, কে মুখ্যমন্ত্রী হন? ফজলুল হক, চৌধুরী খালিকুজ্জামান, মোহাম্মদ আলী নাকি ইস্কান্দার মির্জা? কে হন? নিঃসন্দেহে ফজলুল হক, তিনি প্রথম মুখ্যমন্ত্রী। 10 নাম্বার, বঙ্গবন্ধু কত সনে মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন? বঙ্গবন্ধু কত সনে? প্রথম বঙ্গবন্ধু কত সনে নির্বাচন হয়েছে? 1954, সরি, মন্ত্রিসভা গঠিত হয়েছে 1954 সালে। তো তিনি মন্ত্রী হয়েছেন 1954 সালে প্রথম। আচ্ছা গুড। 1954 সালের যুক্ত ফ্রন্ট সরকারি লেখা তো দেখাচ্ছে, তাই না? একটু আড়াআড়ি করে নিবেন, একটু ছোট করে নিয়ে এগুলাকে এনেছি। 1954 সালে যুক্ত ফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে? কত বছর বয়সে আমরা কিন্তু বলেছিলাম কত বছর বয়সে তিনি মন্ত্রিসভার সদস্য হন? কত বছর বয়সে? 34, 35, 36, 37। মন্ত্রী হন 34 বছর বয়সে। কত বছর বয়সে? 34 বছর বয়সে। 1954 সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ে দায়িত্ব লাভ করেন? কোন মন্ত্রণালয়? আমি বলেছিলাম না যে শেখ মুজিব সম্পর্কে কি বলেছিলাম, যে বন আছে, বন কেটে সমান করতে হবে, সমান করার পর কৃষিকাজ করতে হবে, সেখানে পল্লী উন্নয়ন হবে কৃষিকাজ করলে। তো উনি কি মন্ত্রী ছিলেন? কৃষি মন্ত্রী ছিলেন, পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন, সমবায় মন্ত্রী ছিলেন, বন মন্ত্রী ছিলেন। তো এখানে কোনটা মিলে দেখেন? কৃষিমন্ত্রী, সমবায় মন্ত্রী। আসলে এখানে এই যে কথাটা না একটু ভুলে আসছে, হ্যাঁ, তো ওনারা প্রশ্ন করার সময় দিয়ে দিছে আর কি। তো কৃষিমন্ত্রী, সমবায় মন্ত্রী, এটা মিলে তার মানে তিনি কি ছিলেন? কৃষিমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ছিলেন। উত্তর হলো খ। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন উত্তর দিবেন। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফা কি? ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফাটা কি? অনেকবার আসছে এই প্রশ্নটা। কোনটা কোনটা? 21 দফা দাবির প্রথম দফা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্ত শাসন, নাকি বাংলাকে অন্যতম রাষ্ট্র করা, নাকি বিনা ক্ষতিপূর্ণ জমিদারি? নিঃসন্দেহে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, এটা ছিল
21 দফার প্রথম দফা। 14 নম্বরটা বলবেন। 14 নম্বর, 1954 সালের পূর্ব বাংলায় নির্বাচনের মূল মন্ত্র কি ছিল? ওই যে মূল মন্ত্রটা কি ছিল আসলে এটা আপনাদেরকে বলা হয় নাই। মূল মন্ত্র ছিল স্বাধীনতা, না স্বাধীনতা মূল মন্ত্র ছিল না। ক্ষমতার পরিবর্তন মূল মন্ত্র ছিল না। অর্থনৈতিক মুক্তিটাও মূল মন্ত্র ছিল না। পূর্ণ স্বায়ত্ত শাসন এটা ছিল মূল মন্ত্র। 1954 সালের পূর্ব বাংলায় নির্বাচনের মূল মন্ত্র কি ছিল? মূল মন্ত্র ছিল পূর্ণ স্বায়ত্ত শাসন। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নতে আসেন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়? আমি বলেছিলাম কোন শ্রেণীর প্রভাব? নিম্ন শিক্ষিত, উচ্চবিত্ত শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, মধ্য ও উচ্চবিত্ত শিক্ষিত। আমি কি বলেছিলাম? কোন শিক্ষিতরা? মধ্যবিত্ত শিক্ষিত। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রভাব এই 1954 সালের নির্বাচনে পড়ে। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতীক কি ছিল? যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? যুক্ত ফ্রন্টের প্রতীক, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। 16 নম্বর, 16 নম্বর, যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ধানের তো ছিল না, লাঙ্গল তো ছিল না, বাইসাইকেল তো ছিল না, কি ছিল? নৌকা। আর মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন। 17 নম্বর, 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না। কে যুক্ত ছিলেন না? কোন নেতা যুক্ত ছিলেন না? আমরা তো নেতাদের নাম কিন্তু দেখেছি, তাই না? আমরা আওয়ামী মুসলিম লীগের নেতা কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা ভাসানী। একে ফজল হক ছিলেন হচ্ছে কৃষক শ্রমিক প্রজা পার্টি। আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি যুক্ত ছিলেন, কারণ উনি আওয়ামী লীগের অংশ ছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ উনি যুক্ত ফ্রন্টের নির্বাচনে যুক্ত ছিলেন না। নবাব স্যার সলিমুল্লাহর এখানে কোনো ভূমিকা নেই। তো ক্রস হবে না। নবাব স্যার সলিমুল্লাহ উনি যুক্ত ফ্রন্টের নির্বাচনে যুক্ত ছিলেন না। ঠিক আছে, লাস্ট প্রশ্ন 18 নাম্বার। 18 নাম্বারটা উত্তর দেখি। 18 নাম্বারটা বলবেন। 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্ট সরকারে কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী কৃষিকাজের জন্য, পল্লী উন্নয়ন করার জন্য কে ছিল? মুজিবুর রহমান। কম বয়সী ছিল, কৃষিকাজ করতে পারবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুক্ত ফ্রন্টের কৃষিমন্ত্রী। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমি আশা করি আপনাদের আলোচনাটা উপকারে আসবে। ভিডিওটা আপনি আরেকবার দেখতে পারেন। একবার যদি সবগুলো মাথার মধ্যে না থাকে আরেকবার দেখবেন, ইনশাআল্লাহ তথ্যগুলো আপনার মাথায় সেভ হয়ে যাবে। কঠিন তথ্যগুলো আমি একটু সহজ করে দিয়েছি, বিশেষ করে ওই যে নামগুলো মনে রাখাটা, হ্যাঁ এগুলো একটু টাফ। তো আশা করি আপনাদের জন্য ক্লাসটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।